অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হলো কেপলারের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র প্রতিপাদন। প্রথমে আমি কেপলারের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করব। আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান এল ইজুকাল টু টি মাইনাস ভি। এখানে টি হচ্ছে গতিশক্তি এবং ভি হচ্ছে বিভব শক্তি। আমরা গতিশক্তিকে কার্টেসীয় স্থানাঙ্কে যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি হাফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। আর এখানে আছে বিভব শক্তি ভি। বিভব শক্তি হচ্ছে দূরত্বের অপেক্ষক, সেজন্য আমরা এখানে ভি আর লিখেছি। এখন আমরা গতিশক্তিকে পোলার স্থানাঙ্কে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস ভি আর। আমরা এর আগে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে রূপান্তর করে এটি প্রতিপাদন করা যায় সেটি দেখিয়েছিলাম। এখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশিটিতে থিটা ডট নেই, তাহলে এটিকে যদি আমরা থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটি শূন্য হয়ে যাবে। দ্বিতীয় রাশিটিতে থিটা ডট আছে এবং থিটা ডট স্কোয়ারের সহগ হচ্ছে এখানে হাফ এম আর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এম আর স্কোয়ার ইন্টু থিটা ডট স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটি হবে টু থিটা ডট। টু টু কাটাকাটি করে আমরা এখানে পাবো এম আর স্কোয়ার থিটা ডট। এখন আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আমরা ১ নং সমীকরণে দেখতে পাচ্ছি এখানে কোনো থিটা রাশি নেই, তাহলে এখানে সবগুলো টার্ম আমরা যখন থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন 0 হয়ে যাবে। থিটার সাপেক্ষে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন আমরা জানি ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0। আমরা এখন এখানে এই ২ নং সমীকরণে ডেল এল বাই ডেল থিটা ডট এর মান বসাবো এবং ডেল এল বাই ডেল থিটার মান বসাবো। মান বসানোর পর আমরা পাচ্ছি ডি বাই ডিটি এম আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0। আমরা জানি হাফ হচ্ছে একটি ধ্রুব রাশি, তাহলে আমরা যদি এখানে হাফ দিয়ে গুণ দিই তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডিটি হাফ এম আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0। যেহেতু হাফ এম আর স্কোয়ার থিটা ডট কে ডিফারেন্সিয়েট করে 0 হচ্ছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি হাফ এম আর স্কোয়ার থিটা ডট হচ্ছে ধ্রুবক। এখানে এম ভরও একটি ধ্রুব রাশি। যেহেতু ভর ধ্রুব রাশি, এটিকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ দিলে সেটিও হবে ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি হাফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে ও বিন্দুতে আমরা ধরে নিচ্ছি সূর্য আছে। এই সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে একটি গ্রহ ঘুরছে। যে কোনো সময় এটি এ থেকে বিতে আসলো। এখন এই এ বি চাপ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই চাপ এই ও বিন্দুতে যে কোণ তৈরি করবে অর্থাৎ ডি থিটা কোণটি ক্ষুদ্র হবে। আর এ বি চাপ যেহেতু ক্ষুদ্র তাহলে আমরা এটিকে এবিটিকে একটি সরল রেখার সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা এখানে একটি ত্রিভুজ পাবো ও এ বি। এখন এই ত্রিভুজে আমরা লিখতে পারি tan d থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা এটি জানি tan থিটার সূত্র থেকে tan d থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এটি আর এটি হচ্ছে ভূমি। আর d থিটা আমরা আগে বলেছি খুব ক্ষুদ্র, আর যদি d থিটা ক্ষুদ্র হয় tan d থিটার জায়গায় আমরা শুধু d থিটা লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি d থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি আর, তাহলে এখানে হবে আর। এখান থেকে আমরা লম্ব পাচ্ছি আর ডি থিটা, তাহলে আমরা এই লম্ব সমান পেয়ে গেলাম আর ডি থিটা। এভাবে এখানে এসেছে আর ডি থিটা। এখন আমরা
এখানে যে ত্রিভুজ আছে সেটির ক্ষেত্রফল বের করব। আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রফল হচ্ছে DA। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে r আর উচ্চতা হচ্ছে r d থিটা। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা DA ধরি তাহলে আমরা লিখতে পারি DA is equal to হাফ ইন্টু r d থিটা। এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি হাফ r স্কয়ার d থিটা। এখন এই DA কে যদি আমরা DT দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে ক্ষেত্রফল অতিক্রমের হার। তাহলে সেটা হবে DA বাই DT। আমরা এখানে হাফ r স্কয়ার d থিটা, তাহলে এটাকে ভাগ দিব DT দিয়ে। হাফ r স্কয়ার এখানে আছে, এখানেও আমরা লিখেছি হাফ r স্কয়ার। আর এখানে যে d থিটা বাই DT আছে সেটাকে আমরা লিখতে পারি থিটা ডট। আমরা এর আগে পেয়েছিলাম হাফ r স্কয়ার থিটা ডট, এই যে 3 নং সমীকরণে হাফ r স্কয়ার থিটা ডট ইজ ইকুয়াল টু ধ্রুব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dA বাই dt ইজ ইকুয়াল টু ধ্রুব। আমরা এখান থেকে কেপলারের দ্বিতীয় সূত্রটি পেয়ে গেলাম। কেপলারের দ্বিতীয় সূত্রটি ছিল সূর্যের সাপেক্ষে গ্রহের অবস্থান ভেক্টর সমান সময়ে সমান ক্ষেত্র অতিক্রম করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ক্ষেত্রফল অতিক্রমের হারটা ধ্রুবক, অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটি হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। এবারে আমরা কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন করব। উপবৃত্তাকার গতির পর্যায়কাল হচ্ছে উপবৃত্তের মোট ক্ষেত্রফল ও ক্ষেত্রফল অতিক্রমের হারের অনুপাত। এটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফলকে যদি আমরা ক্ষেত্রফল অতিক্রমের হার দিয়ে ভাগ করি সেটাই হবে এই উপবৃত্তাকার গতির পর্যায়কাল। আমরা পর্যায়কালকে টাউ দিয়ে আগে প্রকাশ করেছি। এখন ব্যাসার্ধ ভেক্টর DT সময়ে যদি DA ক্ষেত্র অতিক্রম করে তাহলে গতির পর্যায়কাল আমরা লিখতে পারি টাউ A is equal to পাই AB divided by DA by DT। এখানে পাই AB টা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল, A হচ্ছে সেমি মেজর এক্সিস আর B হচ্ছে সেমি মাইনর এক্সিস। আর এখানে DA by DT টা হচ্ছে ক্ষেত্রফল অতিক্রমের হার। আমরা এর একটু আগে বের করেছি DA by DT is equal to হাফ r স্কয়ার থিটা ডট। আবার আমরা জানি থিটা ডট is equal to L by mr স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি DA by DT is equal to হাফ r স্কয়ার, এই যে হাফ r স্কয়ার, আর এই থিটা ডটের জায়গায় আমরা এখানে L by mr স্কয়ার লিখেছি। এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো L by 2m। আমরা এখন এই DA by DT এর মানটা এখানে বসাবো। বসিয়ে আমরা পাচ্ছি টাউ ইজ ইকুয়াল টু পাই AB, এই মানটা বসানোর পর পাচ্ছি L by 2m। এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু 2 পাই m AB by L। আমরা জানি উপবৃত্তের সেমি মেজর এক্সিস এবং সেমি মাইনর এক্সিসের মধ্যে একটি সম্পর্ক আছে, আর এই সম্পর্কটি হচ্ছে এটি। এখানে B হচ্ছে সেমি মাইনর এক্সিস, A হচ্ছে সেমি মেজর এক্সিস, আর E হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা এখন এই B এর এই মানটি 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা পাচ্ছি টাউ ইজ ইকুয়াল টু 2 পাই m স্কয়ার ডিভাইডেড বাই L ইনটু √1 মাইনাস E স্কয়ার। এটাকে আমরা বর্গ করলে লিখতে পারি টাউ স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার m স্কয়ার a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই L স্কয়ার ইনটু 1 মাইনাস E স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। আমরা কেপলারের প্রথম সূত্র থেকে জানি সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। উপবৃত্তে দুটি ফোকাস থাকে, সূর্য যে কোনো একটি ফোকাসে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। সূর্য যদি এখানে থাকে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। যেহেতু এখানে কক্ষপথটি হচ্ছে উপবৃত্তাকার, তাই সূর্য এবং গ্রহের মধ্যে যে দূরত্ব সেটি কখনো খুব বেশি হবে এবং কখনো খুব কম হবে।
তাহলে যখন সূর্য এখানে থাকবে, গ্রহ এখানে থাকবে, তাহলে এই দূরত্বটি হচ্ছে সূর্য এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দূরত্বটি কম হবে, অর্থাৎ সর্বনিম্ন হবে। আবার এই গ্রহটি ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে আর সূর্য যখন এখানে, সূর্য এবং গ্রহের দূরত্বটি, মধ্যবর্তী দূরত্বটি সর্বোচ্চ হবে। তাহলে আমরা এখানে সূর্য এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব যদি ধরি আর, আর এর জন্য আমরা দুটো পাবো রাশি, সেটা হচ্ছে একটা হচ্ছে আর মিনিমাম, আরেকটা হচ্ছে আর ম্যাক্সিমাম। আমরা জানি r is equal to p divided by 1 plus e cos theta। যখন r মিনিমাম আমরা লিখব, তখন আমরা r মিনিমাম করার জন্য আমাদের কি করতে হবে, এই নিচের রাশিটাকে বড় করতে হবে। নিচের রাশিটা বড় হলেই তো r এর মান কম হবে, আর নিচের রাশিটা বড় হতে হলে cos থিটার মান বেশি হতে হবে। আমরা জানি cos থিটার মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে, অর্থাৎ cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1। তাহলে আমরা যদি এখানে cos থিটার মান যদি +1 বসাই, তাহলে আমরা এখানে r মিনিমাম পাবো। তাহলে আমরা লিখতে পারি r মিনিমাম is equal to p divided by 1 plus e। এখানে cos থিটার মান 1 বসালে এখানে শুধু থাকবে e। একইভাবে আমরা যখন cos থিটার মান -1 বসাবো, তখন এই রাশিটি সবচেয়ে ছোট হবে, নিচের রাশিটি ছোট হলে r এর মান বেশি হবে। তাহলে r ম্যাক্সিমাম আমরা লিখতে পারি p divided by 1 minus e। আবার আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি সেমি মেজর এক্সিস। এই কেন্দ্র থেকে গ্রহের দূরত্ব আমরা সেটাকে বলি কি সেমি মেজর এক্সিস। এখানে যখন গ্রহটা থাকবে সেই দূরত্বটা হচ্ছে সেমি মেজর এক্সিস। কেন্দ্র থেকে সূর্যের দূরত্বটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। যখন গ্রহটা এখানে থাকবে, আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে কি এ, আর এইটুকু হচ্ছে কি সি। তাহলে এই এ থেকে যদি আমরা সি বিয়োগ করি, তাহলে আমরা আর এর মান পাবো, আর এটাই হবে আর মিনিমাম। তাহলে আর মিনিমাম আমরা লিখতে পারি এ মাইনাস সি, এ মাইনাস সি। আবার আমরা জানি E is equal to C divided by A। ইসেন্ট্রিসিটি হচ্ছে E, সেটা সমান আমরা জানি C by A। এখান থেকে আমরা C এর জায়গায় লিখতে পারি AE, তাহলে আমরা পাচ্ছি A minus AE। আমরা কমন নিতে পারি A, কমন নিলে হবে A into 1 minus E। একইভাবে গ্রহটা ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে আর সূর্য যখন এখানে থাকে, তখন সূর্য থেকে গ্রহের দূরত্ব আর ম্যাক্সিমাম হবে, আর সেক্ষেত্রে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি। তাহলে আর ম্যাক্সিমাম সমান আমরা লিখতে পারি এ প্লাস সি। আবার সি সমান আমরা জানি ই এ, আমরা লিখলাম এখান থেকে এ কমন নিলাম, তাহলে আমরা পাবো এ ইন্টু 1 প্লাস ই। আমরা এখন 3 এবং 5 নং সমীকরণ থেকে লিখতে পারি a into 1 minus e is equal to p divided by 1 plus e। এটাকে আমরা যদি এ পাশে নিয়ে যাই, 1 plus e টাকে এ পাশে নিয়ে যাই, তাহলে 1 minus e কে যদি 1 plus e দিয়ে গুণ দিই, আমরা পাচ্ছি 1 minus e square is equal to p divided by a। আবার এর আগের ক্লাসে আমরা p সমান ধরেছিলাম l square divided by m কে। তাহলে আমরা p এর মানটা যদি এখানে বসাই, আমরা পাচ্ছি l square divided by m k a। এখন আমরা 2 নং সমীকরণ থেকে লিখতে পারি tau square is equal to 4 pi square m square a to the power 4 divided by l square into এই 1 minus e square মানটা এখানে বসালে l square divided by m k a। কাটাকাটি করার পর আমরা পাচ্ছি 4 pi square m divided by k a cube। এখানে পাই হচ্ছে একটি ধ্রুবরাশি, m হচ্ছে ধ্রুবরাশি, k হচ্ছে ধ্রুবরাশি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টাউ স্কয়ার সমানুপাতিক a কিউব। টাউটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কালের বর্গ কার সমানুপাতিক হবে, সেমি মেজর এক্সিসের ঘনফলের সমানুপাতিক। আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি গ্রহের আবর্তনের পর্যায়কালের বর্গ সেমি
মেজর এক্সিসের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কেপলারের তৃতীয় সূত্র। থ্যাংক ইউ।